ক্লাস 11 এর আমরা গত ক্লাসে অর্থাৎ ভেক্টরে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট নিয়ে ডিটেইলসে আলোচনা করেছিলাম। তো বলা ছিল আজকে একটা অঙ্কের মাধ্যমে দুটো প্রোডাক্ট কিভাবে কি হিসাব করতে হয় একটু দেখাবো। সেটা আজকে প্রথম শুরু করছি। আমরা ধরে নিচ্ছি প্রথমে a ভেক্টর একটা ভেক্টর যেটা হচ্ছে ধরলাম 2i ক্যাপ - 3j ক্যাপ 5j ক্যাপ এরকম একটা ভেক্টর। b ভেক্টর একটা ধরলাম যে i ক্যাপ j ক্যাপ - 7j ক্যাপ এরকম একটা ভেক্টর। তাহলে এখন কোশ্চেন আছে যে a ডট b কত আর a ক্রস b কত। এই তাহলে যখন i ক্যাপ j ক্যাপ k ক্যাপ দিয়ে ভেক্টরগুলো দেওয়া থাকে আমরা বলি এটাকে যে কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন অর্থাৎ স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ একটা ভেক্টরকে। তখন আমরা কি করে হিসাব করব এটাই আমাদের দেখা। এমন সিম্পল ব্যাপার a ডট b এটার মানে হলো 2i ক্যাপ - 3j ক্যাপ 5k ক্যাপ ডট। এই ডট সিম্বলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে, এটা না দিলে জিরো পেতে পারো অঙ্কে। i ক্যাপ j ক্যাপ - 7k ক্যাপ মানে কিছু না দিলেও ভুল হবে আর ক্রস দিলেও ভুল হবে, ডটই দিতে হবে। এবার নিয়মটা কি, যেমন আমরা এমনি সংখ্যার বেলা গুণ করতাম স্কেলারের বেলা এটার সঙ্গে এই তিনটে, আবার এটার সঙ্গে এই তিনটে, এটার সঙ্গে এই তিনটে, একই নিয়মে হবে। তাহলে 2 i ডট i ক্যাপ ডট i ক্যাপ হয় 1, তাহলে 2 থাকলো, প্লাস 2 i ডট j 0, তাহলে প্রথমটা হচ্ছে 2 into 1, পরেরটা হলো 2 into 0, তারপরটা হলো 2 i ডট k, আর এটা কত 2 এবং 7 হচ্ছে কত -14, তাহলে -14 i ডট k 0। তারপরে j ডট i হয় 0, তাহলে -3 into 0, 3 ডট j ডট j হয় 1, তাহলে -3 into 1, j ডট k 0, তাহলে +21 into 0, তাহলে k ডট i 0, তাহলে +5 into 0, k ডট j এটাও 0, তাহলে +5 into 0, শেষেরটা হবে -35 5 into 7, k ডট k 1, তাহলে হিসাব করলে কত হলো 2 -3 -35, হিসাব করলে হচ্ছে কত -36। এই হলো অ্যানসার। এটা একটা স্কেলার প্রোডাক্ট, অর্থাৎ আমরা জানি যে ডট প্রোডাক্টের স্কেলার রাশি আমরা পাই বলে এটার নাম হচ্ছে স্কেলার প্রোডাক্ট। এরপর a ক্রস b একই নিয়মে শুধু হবে, কিন্তু ওটা ক্রস লিখতে হবে। এখানে আমি এই ছকটা লিখে রাখলাম i থেকে, তাহলে 2 i ক্রস i 0, তাহলে 2 into 0 i ক্রস i 0 হয়, এখানে একই গুলো 0 হতো। i ক্রস j কত হয় k ক্যাপ, তাহলে হবে কত 2 k ক্যাপ। তারপরে -14 i ক্রস k হবে j ক্যাপ এবং এটা হবে j ক্যাপ। তারপরে -3 এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে -3 into j ক্রস i হয় -k ক্যাপ, j ক্রস j তাহলে -3, j ক্রস j হচ্ছে 0। তারপরে j ক্রস k হবে i ক্যাপ, তাহলে +21 i ক্যাপ। তারপরে 5j k ক্রস i ক্যাপ হচ্ছে j ক্যাপ, তাহলে +5j ক্যাপ, k ক্রস j i ক্যাপ, তাহলে +5 into i ক্যাপ, k ক্রস j হচ্ছে i ক্যাপ। এরপর k ক্রস k এটা হবে 0, তাহলে
সরি মাইনাস 35 ইন্টু 0। হিসাব করলে হচ্ছে কত 2k ক্যাপ প্লাস 14j ক্যাপ প্লাস 3k ক্যাপ প্লাস 21i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 5i ক্যাপ। হিসাব করলে হবে 2k ক্যাপ 3k ক্যাপ। তাহলে আগে আমরা i ক্যাপটা লিখি, 21 আর এটা 5 আছে, তাহলে 16i ক্যাপ। j ক্যাপ হবে কত 19j ক্যাপ আর এটা হবে 5k ক্যাপ। তাহলে a ক্রস b, এটা ক্রস প্রোডাক্ট, এটা হলো এর মড কত পাবো যদি আমাদেরকে মান হিসাব করতে হতো, তাহলে √16 স্কয়ার প্লাস 19 স্কয়ার প্লাস 5 স্কয়ার, যা হিসাব হতে হতো এটা হচ্ছে তার ম্যাগনিটিউড। তাহলে এইভাবে আমরা ক্রস প্রোডাক্ট এবং ডট প্রোডাক্ট আমরা হিসাব করব। এরপর আমরা আসছি প্রজেক্টাইল, যেটাকে আমরা বাংলায় বলি প্রাস। নামটা কেমন হলেও এর থিওরিটা একটু অন্য ধরনের। প্রাস বা প্রজেক্টাইল যেটাকে আমরা বলি, সেটা কেমন না, এটা একটা ন্যাচারাল মোশন, অর্থাৎ আমাদের বাস্তব জীবনে আমরা যখন কোনো ঢিল ছুঁড়ে দিই বা কোনো বল ছুঁড়ে দিই, তখন তার যে গতিটা হয় সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। আমরা যদি ধরে নিই এইরকম যে এটা একটা অনুভূমিক তল বা হরাইজন্টাল লেভেল, এইরকম একটা প্লেস থেকে একটা বলকে বা ঢিলকে ছুঁড়ে দিয়েছে অনুভূমিক স্থানে কোনো একটা কোণে, আমরা ধরে নিচ্ছি এখানে আলফা কোণে, আচ্ছা থিটা কোণেই ধরা থাকলো, থিটা কোণে আমরা ছুঁড়ে দিচ্ছি। তো এই পয়েন্ট থেকে ছুঁড়ে দিচ্ছি, ও পয়েন্ট থেকে একটা ভেলোসিটি নিয়ে, ভি ভেলোসিটি নিয়ে, কিন্তু ঢিলটা এই ভি ভেলোসিটি নিয়ে সোজা চলে যাবে না, এই ঢিলটা যাবে এইরকম একটা বাঁকা পথে, কি এখানে এসে পড়বে। এই যে পথটা অতিক্রম করে গেল, এটাকেই বলবো প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। যাকে ছড়া হচ্ছে তারই নাম প্রাস বা প্রজেক্টাইল, আর এই মোশনটাকে বলবো প্রজেক্টাইল মোশন। এবার আমি একটা একটা করে নামে আসি। যে বিন্দু থেকে ছোঁড়া হয় তাকে বলা হয় প্রক্ষেপ বিন্দু। প্রক্ষেপ বিন্দু যেটাকে বলি আমরা পয়েন্ট অফ প্রজেকশন, ও। প্রক্ষেপ কোণ অর্থাৎ যে কোণে আমরা ছুঁড়ে দিই, থিটা, এখানে আমরা বলবো অ্যাঙ্গেল অফ প্রজেকশন। 3 নম্বর প্রক্ষেপ বেগ, যেটা এখানে হচ্ছে ভি, যে বেগে আমরা বস্তুটাকে ছুঁড়ে দেবো তার নাম হচ্ছে প্রক্ষেপ বেগ, ভেলোসিটি অফ প্রজেকশন। 4 নম্বর ও বিন্দু থেকে ছোঁড়ার ফলে যেখানে গিয়ে পড়লো ম্যাক্সিমাম ডিসটেন্স, এটা আমরা পি নাম দিলাম, আচ্ছা এ নাম দিই, এ তো দেওয়া হয়নি, এ নাম দিই, ও এ, এটাই হলো প্রক্ষেপ সীমা বা রেঞ্জ অফ প্রজেক্টাইল, ও এ প্রক্ষেপ সীমা। তাহলে প্রক্ষেপ বিন্দু, প্রক্ষেপ কোণ, প্রক্ষেপ বেগ, প্রক্ষেপ সীমা, আর এই যে বাঁকা পথটা ধরে গেল ও বি এ পথ, ও বি এ, এটাকে বলি প্রক্ষেপ পথ বা পাথ অফ প্রজেক্টাইল বা পাথ অফ প্রজেকশন, প্রক্ষেপ পথ। এই পথের সমীকরণ আমাদেরকে বের করতে হবে। 6 নম্বর হচ্ছে ক্যাপিটাল এইচ, সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ ম্যাক্সিমাম হাইট, সর্বোচ্চ উচ্চতা। এই সমস্ত টার্মগুলো আমাকে জানতে হবে। তো এবার আমি বলবো একটা কথা, যে আমরা যে থিওরি পড়েছি তাতে কিন্তু আমরা স্ট্রেট লাইন মোশন পড়েছি, তাতে কিন্তু কোনো বাঁকা পথ বা এই যে বাঁকা পথের যে পদার্থটা বা বল বা ঢিলটা এগিয়ে যাচ্ছে, সেই বাঁকা পথের সমীকরণ আমাদের জানা নেই। আমরা কিন্তু শুধুমাত্র স্ট্রেট লাইন মোশন পড়েছি। সেই জন্য এখানে আমরা কি করব, এই বাঁকা পথের যে কোনো অবস্থানে আমরা কি করব, তার দুটো দিকে তার অবস্থানগুলোকে আমরা হিসাব করে নেব। তাহলে এটাকে বলবো এক্স অক্ষ, এটাকে বলবো ওয়াই অক্ষ। এটা আমাদের হরাইজন্টাল বা অনুভূমিক অক্ষ, আর এটাকে বলবো ভার্টিক্যাল বা উল্লম্ব অক্ষ। এই হরাইজন্টাল আর ভার্টিক্যাল আমরা কি করব, কম্পোনেন্ট ভেঙে নেব।
কম্পোনেন্ট বা উপাংশে ভেঙে নিলে আমাদের কিন্তু হিসাব করতে খুব সুবিধা হবে। যেমন প্রথমেই আমরা উপাংশে ভাববো একটা বেগের, কিরকম, এদিকে ভি ভেলোসিটি, এটা থিটা, তাহলে এদিকে হবে ভি কস থিটা আর এদিকে হবে ভি সাইন থিটা। এই যে ভি কস থিটা আর ভি সাইন থিটা, এই যে দুদিকে দুটো বেগ, অর্থাৎ অনুভূমিক দিকে একটা বেগ এলো ভি কস থিটা এবং উলম্ব দিকে একটা বেগ এলো ভি সাইন থিটা। এই হরাইজন্টাল কম্পোনেন্ট বা অনুভূমিক উপাংশ এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট উলম্ব উপাংশ দিয়ে আমরা এই ঢিল বা বস্তু বা বলের গতিকে আমরা কি করব, স্ট্রেট লাইন মোশনের যত ইকুয়েশন আছে সেগুলো দিয়ে আমরা ব্যাখ্যা করব। এবার আমরা আসছি একটা একটা করে। প্রথমত আসছি সর্বোচ্চ উচ্চতা বা ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতা। তাহলে সর্বোচ্চ উচ্চতা যখন আমাকে হিসাব করতে হবে তখন আমরা অবশ্যই ভেলোসিটি কম্পোনেন্ট নেব ভি সাইন থিটা, সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে থিওরিটা কি হবে না, সর্বোচ্চ উচ্চতায়, তাহলে অ্যাট ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতায় velocity will be 0. কোন ভেলোসিটি না, ফাইনাল ভেলোসিটি will be 0. তাহলে কি লিখবো আমরা না, 0 স্কয়ার ইজ ইকুয়াল টু উপর দিকে ভেলোসিটি কত v sin থিটা, v sin থিটার হোল স্কয়ার মাইনাস 2gh, এই হলো ম্যাক্সিমাম হাইট। তাহলে আমরা যেহেতু উপরের দিকে বিবেচনা করছি সেই জন্য v sin থিটা নিলাম, v cos থিটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা h পেয়ে গেলাম v স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g, এটাই হলো সর্বোচ্চ উচ্চতার সমীকরণ। এবার আসছি টাইম অফ আপরাইট, অর্থাৎ উত্থান কাল। উত্থান কালটা কত হবে, কি করে হিসাব করব, একই ফর্মুলা দিয়ে 0 ইজ ইকুয়াল টু v ইজ ইকুয়াল টু u, u মানে এখন v sin থিটা মাইনাস gt1, টাইমটাকে ধরলাম t1, এখান থেকে t1 পেয়ে গেলাম v sin থিটা বাই g, এই হলো উত্থান কাল। পতন কাল মানে যত সময় ধরে পড়বে, পতন কাল t2, এটাও সমান হবে v sin থিটা বাই g। তাহলে v sin থিটা বাই g হলো উত্থান কাল আর পতন কালও হলো v sin থিটা বাই g। এবার এখান থেকে আমরা হিসাব করব মোট সময়টা কত বা ওঠা এবং নামা। তাহলে মোট চলন কাল, মোট চলন কাল t is equal to t1 plus t2, এটাকে বলা হয় টাইম অফ ফ্লাইট, উড্ডয়ন কাল বলা হয়, উড্ডয়ন কাল বা উড্ডয়ন কাল, অনেকগুলো নাম আছে। অর্থাৎ আমি এটা বলতে পারি যে ওঠার সময়টাকে উত্থান কাল, নামার সময়টাকে পতন কাল, আর ওঠা নামা মিলে হবে উড্ডয়ন কাল। এই t is equal to t1 plus t2, তাহলে t হয়ে গেল 2v sin থিটা বাই g। অর্থাৎ যে সময়ে v sin থিটা বেগ নিয়ে সোজা উঠবে সেই সময়ে ও থেকে b তে পৌঁছে যাবে, আবার যে সময়ে এই সোজা নামবে v sin থিটা বেগ নিয়ে সেই সময়ে এই দিকে চলে আসবে। অর্থাৎ এই মোশনটা আর এই মোশনটা ইকুইভ্যালেন্ট, সমতুল্য, আবার এই মোশন আর এই মোশন সমতুল্য, সেই জন্য এই ওঠা নামার যে সময় এটাই হলো সেই সময়। এখন এবার আসছি আমরা প্রক্ষেপ সীমা বা ওয়ে। ওয়ে সমান প্রক্ষেপ সীমা সমান কত হবে, v cos থিটা, অনুভূমিক বেগটা কত v cos থিটা, সময় কত t, t মানে অনুভূমিক সময়টা, তাহলে v cos থিটার সঙ্গে t গুণ হবে 2v sin থিটা বাই g, হিসাব করলে হবে 2v স্কয়ার sin থিটা cos থিটা বাই g। এটা হবে v স্কয়ার
2 sin থিটা cos থিটা মানে হলো sin 2 থিটা পুরোটা বাই g। এই হলো প্রক্ষেপ সীমা, এটাকে r দিয়ে লেখা হয় r ইজ ইকুয়াল টু r ম্যাক্স মানে ম্যাক্সিমাম হবে অর্থাৎ সর্বোচ্চ প্রক্ষেপ সীমা হবে যখন sin 2 থিটা ইজ ইকুয়াল টু 1, অতএব থিটা ইজ ইকুয়াল টু হবে 45 ডিগ্রি। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে যে হরাইজন্টালের সঙ্গে যদি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো একটা বল বা কোনো একটা ঢিলকে ছুঁড়ে দিই, তাহলে যদি বেগকে একই রাখতে পারি তাহলে ম্যাক্সিমাম যে ডিসটেন্সটা হরাইজন্টাল ডিসটেন্স বা অনুভূমিক সীমা বা প্রক্ষেপ সীমা কভার হবে ওই কোণটা যখন হবে 45 ডিগ্রি। অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে ছুঁড়লেই সব থেকে বেশি দূর যাবে। এই হলো আমাদের কনসেপ্ট। ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ক্ষেত্রে আমরা ভাগ করে যেটা করলাম। এবার যেটা আসছে আমরা যে কোনো মুহূর্তে বেগ, যে কোনো মুহূর্তে বেগ t সময় পর অনুভূমিক বেগ মানে কি হরাইজন্টাল ভেলোসিটি, যেটা কখনো চেঞ্জ হবে না, সব সময় কনস্ট্যান্ট থাকে v cos থিটা। আর উলম্ব বেগ কত হবে? উলম্ব বেগ হবে v sin থিটা মাইনাস gt। তার অতএব v ভেক্টর কত হলো? v ভেক্টর হবে v cos থিটা i ক্যাপ প্লাস v sin থিটা মাইনাস gt j ক্যাপ। এটা কখন? t সময় পর এই ভেলোসিটি হবে। তাহলে এর মান কত হবে না রুট ওভার v cos থিটা হোল স্কয়ার প্লাস v sin থিটা মাইনাস gt হোল স্কয়ার, যা হবে এটা হিসাব করলে দেখা হবে। এটা যে কোনো মুহূর্তে আমাদের বেগ। এবার যদি বলি যে কোনো মুহূর্তে আমাদের ডিসপ্লেসমেন্ট কত, তখন আমরা বের করে নিতে পারবো। তাহলে যে কোনো মুহূর্তে অবস্থান বা সরণ আমরা যদি হিসাব করি সেটাও আমরা পাবো। কিভাবে সেটা আমরা এবার দেখছি আমরা। তাহলে যে কোনো মুহূর্তে সরণ বা পজিশন বা অবস্থান যাই বলি না কেন, তাহলে t সময় s1 অনুভূমিক দিকটা কত হবে না v cos থিটা * t, s সমান vt ফর্মুলা। আর s2 হবে v sin থিটা t মাইনাস হাফ g ইনটু t স্কয়ার। তাহলে s সমান হবে রুট ওভার s1 স্কয়ার প্লাস s2 স্কয়ার v cos থিটা t হোল স্কয়ার প্লাস v sin থিটা t মাইনাস হাফ gt স্কয়ার এর হোল স্কয়ার। এইভাবে আমরা হিসাব করতে পারবো অবস্থান। এবার আমরা যেটা হিসাব করব যে কোনো মুহূর্তের পজিশন, অর্থাৎ ওর ওই যে প্রজেক্টাইলটা তার লোকাস বা সঞ্চার পথ আমরা যেটাকে বলি, অর্থাৎ এই বক্রপথের সমীকরণ আমরা এবার বের করব। যে কোনো মুহূর্তে x অক্ষ বরাবর দূরত্ব x v cos থিটা * t সব সময়ের জন্য x অক্ষ বরাবর বা অনুভূমিক বরাবর, এটাকে অনুভূমিক বলাটা আরো ভালো, বা হরাইজন্টাল বরাবর। আর y অক্ষ বরাবর, y অক্ষ মানে এখানে কোনটা? উলম্ব বরাবর, y v sin থিটা t মাইনাস হাফ g t স্কয়ার। g সবসময় কেন ধরছি না? g ভার্টিক্যালি নিচের দিকে, আমরা তার এগেইনস্টে যাচ্ছি বলে এই জন্য মাইনাস গুলো বসাতে হচ্ছে। তাহলে এখান থেকে আমরা t এর ভ্যালু যদি বসাতাম, তাহলে y হতো v sin থিটা, t এর ভ্যালু আসতো x বাই v cos থিটা মাইনাস হাফ g x বাই v cos থিটা হোল স্কয়ার। হিসাব করলে হবে y vv কেটে গেল x tan থিটা মাইনাস হাফ
g x স্কয়ার বাই v স্কয়ার cos স্কয়ার থিটা। এই হলো আমাদের এমন একটা ইকুয়েশন যেখানে t নেই, অর্থাৎ t ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা xy প্লেনে যদি আমাদেরকে স্থানাঙ্ক দিয়ে দেয় x এবং y, তাহলে সেখান থেকে আমরা v পেয়ে যেতে পারি বা থিটা পেয়ে যেতে পারি। এটাই হলো প্রক্ষেপপথের সমীকরণ, এটাই হলো ইকুয়েশন অফ প্রজেক্টাইল বা প্রক্ষেপপথের সমীকরণ। এইটা আলাদা করে 2 নম্বর প্রুফ করতে দেয়। এবার আমরা আসবো দুটো ডিফারেন্ট টাইপ প্রজেক্টাইলের কি করে আমরা হিসাবটা করতে হয়, এটাই আমরা দেখব। টেকনিকটা বোঝাবো, মূল ইকুয়েশন মনে রাখার দরকার নেই, টেকনিকটা মনে রাখলে আমরা অঙ্কগুলো পারবো। একটা একটা করে ছবি আঁকছি। প্রথম, এরকম কোন গতি দেখা যায় মাঝে মধ্যে যে ছাদের উপর থেকে একটা বলকে ছুঁড়ে দেওয়া হলো অনুভূমিক দিকে v ভেলোসিটি নিয়ে, কিন্তু বলটা পড়লো এই রকম পথে। তাহলে যদি যে x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর আমি ধরে নিই, অনুভূমিক দূরত্বটা x অক্ষ বরাবর আর উল্লম্ব উচ্চতা y অক্ষ বরাবর, তাহলে সেক্ষেত্রে কি হয়, x হয় vt, y হয় v cos 90, মানে এই দিকের ভেলোসিটিটা হয় v cos 90 মানে 0 ইনটু t প্লাস হাফ gt স্কয়ার, নিচের দিকে যেতে নামছে। তাহলে হয়ে যায় কি 0 প্লাস হাফ gt স্কয়ার। তাহলে এখান থেকে পাবো y হাফ g, t এর জায়গায় বসবে x বাই v এর হোল স্কয়ার। এই হলো ফর্মুলা, এটা অঙ্কের জন্য, এটাই হলো ইকুয়েশন। তাহলে আমরা দাগ দিচ্ছি কোনটা, এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার, এই দুটো মনে রাখলেও হবে। আর এটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন 1 আর 2 থেকে, ফ্রম 1 and 2। এবার যেটা বলবো একদম স্পেশাল টাইপ প্রজেক্টাইলের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রজেক্টাইল অ্যাট ইনক্লাইন প্লেন, অর্থাৎ নততল বরাবর প্রজেক্টাইল। সেটা কি রকম হবে, একটা নততল আমরা ধরলাম, যে নততলের নতিকোণ হচ্ছে আলফা, আর একটা ঢিলকে ছুঁড়ে দিলাম নততলে দাঁড়িয়ে একটা কোণে, তাহলে ঢিলটাকে এইরকম গিয়ে পড়লো, তাহলে নততলের সঙ্গে ঢিলটা গিয়ে অনুভূমিক তলের সঙ্গে থিটা কোণে, তাহলে নততলের সঙ্গে কত কোণ হলো, থিটা মাইনাস আলফা। আমরা জানি যে এদিকে অভিকর্ষীয় ত্বরণ কাজ করে g, তাহলে নততলের লম্ব দিকে কাজ করবে g cos থিটা, কারণ এটা তখন থিটা হয়ে যাবে, অর্থাৎ এটা আলফা হবে, এইটা আলফা। কিভাবে আমরা একটা ছবিটা দেখলেই বুঝতে পারবো, এইটা যদি আলফা হয়, এটা হবে আলফা, তখন এটাও হবে আলফা, জ্যামিতি থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে এদিকে g cos আলফা আর এদিকে থাকবে g sin আলফা। এই তাহলে এবার আমি বলছি, তাহলে v ভেলোসিটি, তাহলে ভেলোসিটি অফ প্রজেক্টাইল অর্থাৎ প্রাসের বেগ সমান v, এটা অনুভূমিকের সঙ্গে কত কোণে, অনুভূমিকের সঙ্গে থিটা কোণে। অতএব নততলের সঙ্গে থিটা মাইনাস আলফা কোণে, নততলের সঙ্গে কত কোণে হিসাব হচ্ছে, তাহলে থিটা মাইনাস আলফা কোণে। অতএব নততল বরাবর ঊর্ধ্বমুখী বেগ, নততল বরাবর ঊর্ধ্বমুখী বেগ তখন কত হবে, v cos থিটা মাইনাস আলফা। নততলের লম্ব দিকে বেগ সমান v sin থিটা মাইনাস আলফা।
নত তলের ভূমির লম্ব দিকে অভিকর্ষজ ত্বরণ is equal to g cos alpha। এই আর আগে যেটা ছিল অনুভূমিক তল বরাবর প্রাসের ক্ষেত্রে বেগটা একই ছিল, অর্থাৎ সেক্ষেত্রে কোনো ত্বরণ ছিল না, সেই জন্য একই বেগে নিয়ে যাতায়াত করছিল। এখানে নততল বরাবর একটা ত্বরণ কাজ করবে নিচের দিকে জি সাইন আলফা, এই হিসাবটা এখানে নতুন আসবে। তাহলে এখন আমরা যে হিসাবটাতে আসছি, নততল বরাবর ত্বরণ নিচের দিকে জি সাইন আলফা, নততলের লম্ব দিকে ত্বরণ জি কস আলফা, আর ভি বেগটা রয়েছে কার সঙ্গে, অনুভূমিকের সঙ্গে থিটা কোণে। তাহলে নততলের সঙ্গে কত কোণে আছে, থিটা মাইনাস আলফা কোণে, কারণ নততলটাই ভূমির সঙ্গে আছে আলফা কোণে। আমরা এই উপাংশগুলো পেয়ে গেলাম। এবার আমরা আগের থিওরির মতো সূত্রগুলো জাস্ট ইউজ করব। কি রকম? সর্বোচ্চ উচ্চতা অর্থাৎ ম্যাক্সিমাম হাইট, সর্বোচ্চ উচ্চতা, এটা কত হবে? এটা হবে সর্বোচ্চ উচ্চতা আগে ছিল h = v স্কয়ার sin স্কয়ার আলফা ছিল, এখন হবে থিটা মাইনাস আলফা বাই কি ছিল, নিচে ছিল g 2g, এখানে হবে 2g cos আলফা। কারণ ওখানে g ছিল নততলের নিচের দিকে, নততলের নিচের দিকে তখন অনুভূমিক নততল ছিল, তার নিচের দিকে ত্বরণ কত ছিল, g। অর্থাৎ আগের ক্ষেত্রে আমাদের এই রকম তল ছিল, সেই জন্য এইদিকে কত ছিল, g। আর এখন আছে কোন দিকটা, এই রকম ত্বরণ, তার নিচের দিকে কত আছে, g cos, এই জন্য g cos আলফা। তাহলে এটা হলো ম্যাক্সিমাম হাইট। তাহলে টাইম অফ ফ্লাইট, বা উড্ডয়ন কাল কত হবে না, ওখানে ছিল t = 2v sin থিটা, এখানে হবে sin থিটা মাইনাস আলফা বাই g ছিল, এখানে হবে g cos থিটা, g cos আলফা। এবার আসছি প্রক্ষেপ সীমা বা রেঞ্জ। প্রক্ষেপ সীমা হবে r সমান ছিল vt মানে v cos থিটা, এখানে একটু অন্যরকম হবে। কি হবে, r = v cos থিটা মাইনাস আলফা t মাইনাস হাফ g sin থিটা ইনটু t স্কয়ার, যেটা আগে ছিল হাফ gt স্কয়ার, এখানে হবে g sin থিটা এই বরাবর অনুভূমিক বরাবর। আগের সম্পর্কটা ছিল s সমান vt এর সূত্র, কারণ সেক্ষেত্রে হরাইজন্টাল বরাবর কোন রকম কোনো অ্যাক্সেলারেশন ছিল না বা ত্বরণ ছিল না, সমবেগে যাচ্ছিল, এই জন্য r সমান ছিল v cos থিটা ইনটু t, এখানে হবে ut মাইনাস হবে এটি স্কয়ার সূত্র অনুযায়ী। এবং t কোথা থেকে পাবো, তাহলে t এর জায়গায় এটা বসবে, তাহলে এখানে t এর জায়গায় ক্যাপিটাল T। এই হিসাবটা করলে হবে এবার v cos থিটা মাইনাস আলফা, t এর জায়গায় 2v sin থিটা মাইনাস আলফা বাই g cos আলফা মাইনাস হাফ g, আচ্ছা এটা থিটা না, সরি এটা আলফা হবে, হাফ g sin আলফা ইনটু t স্কয়ারের জায়গায় হবে 2v sin থিটা মাইনাস আলফা বাই g cos আলফা এই গোটাটা হোল স্কয়ার। প্রসঙ্গত একটু বলে রাখি, এই যে শেষ যে থিওরিটা বললাম একটু জটিল লাগবে, এই থিওরিটা আমাদের এইচএস এর ক্ষেত্রে খুব একটা আসে না, এটা জয়েন্টের অঙ্ক করতে গেলে বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার অঙ্ক করতে গেলে এই ফর্মুলাগুলো লাগবে। অর্থাৎ আমরা তিন ধরনের প্লাস শিখলাম, একটা জেনারেলি 2 ডাইমেনশনালে xy প্লেনে যে কোনো কোণে যদি হরাইজন্টাল বা অনুভূমিকের সঙ্গে যে কোনো কোণে আমরা ছুড়ে দিই তখন তার একটা গতিপথ, তার ইকুয়েশন, তার ম্যাক্সিমাম হাইট সবকিছু আমরা দেখেছি হিসাব করে। অথবা আমরা দেখতে পারি একটা উঁচু জায়গা থেকে অনুভূমিক দিকে কোনো বস্তুকে ছুড়ে দিলে সেটা কিভাবে নিচে এসে পড়ে তার কি ইকুয়েশন পাই। আর শেষ যেটা দেখলাম এটা বলবো এইচএস এর ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট নয়, এটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য মনে রাখলেই হবে, একটু জটিল কনসেপ্ট। এখানে অভিকর্ষ ত্বরণকে আবার উপাংশে ভাঙা হয়েছে নততলের জন্য, এক্ষেত্রে কিন্তু নততল বরাবর সীমা, প্রক্ষেপ সীমা এই ইকুয়েশন অনুযায়ী হবে। নততল থেকে কতটা উঁচুতে উঠেছে লম্ব হবে সেটা এই হাইট এই ফর্মুলা থেকে পাবো। আর
এই টাইমটা অর্থাৎ ম্যাক্সিমাম যে টাইম বা মোট যে টাইম অফ ফ্লাইট সেটা এই ইকুয়েশন থেকে পাবো। এই হচ্ছে আমাদের থিওরি হলো, এটা তোমরা পড়ে রেখো। আমরা এরপরে যে ক্লাসটাতে আসবো সেটা কিন্তু আমরা একটু কোশ্চেন অ্যান্সার নিয়েই আসবো। ঠিক আছে, ভালো থাকো।